ব্রেথলেসনেস অথবা শর্টনেস অফ ব্রেথ অথবা ডিসনিয়া, এটা তিনটা নাম আছে। ব্রেথলেসনেস, শর্টনেস অফ ব্রেথ or dyspnea. So what is breathlessness? Breathlessness means the abnormal and uncomfortable awareness of breathing, or in another language subjective awareness of breathing. এটা হচ্ছে breathlessness or dyspnea or shortness of breath. তাহলে what is dyspnea, what is breathlessness, what is shortness of breath? This may be defined as the abnormal and uncomfortable awareness of breathing. It is physiological mechanism poorly understood. মানে এটা কী কারণে যে হচ্ছে সেটা মেকানিজমটা ভালোভাবে বোঝা যায় না। মেইনলি হচ্ছে আপনার শর্টনেস অফ ব্রেথ তখনই হয় যখন কার্বন ডাইঅক্সাইড লেভেলটা বডিতে বেড়ে যায় এবং অক্সিজেন লেভেলটা বডিতে কমে যায়, তখনই শর্টনেস অফ ব্রেথটা ডেভেলপ করে থাকে। এখন এটা অনেক কারণে হতে পারে। কী কারণে হয় সেটা আমরা দেখব। মানে কোনো কারণে বডিতে যদি কার্বন ডাইঅক্সাইড লেভেলটা বেড়ে যায় এবং অক্সিজেন লেভেলটা কমে যায়, তখন বডির অক্সিজেন ডিমান্ড ইনক্রিজ করে। তো অক্সিজেন ডিমান্ড যখন ইনক্রিজ করে তখন তার শর্টনেস অফ ব্রেথ, ডিসনিয়া ওর ব্রেথলেসনেস এগুলো ডেভেলপ করে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা শর্টনেস অফ ব্রেথ জানার ক্ষেত্রে কতগুলো পয়েন্ট দেখব। কী পয়েন্ট দেখব? ডিউরেশন, মানে তার শর্টনেস অফ ব্রেথ অথবা ব্রেথলেসনেসটা কত সময় ধরে আছে, এবং অনসেট অফ ব্রেথলেসনেস কীভাবে শুরু হয়েছে, এটা সাডেন অনসেট শুরু হয়েছে নাকি হচ্ছে স্লোলি শুরু হয়েছে, অ্যাকিউট ওর ক্রনিক। যেমন অ্যাকিউট কী হতে পারে? কোনো পেশেন্টটা যদি নিউমোথ্রাক্স ডেভেলপ করে তখন তার শর্টনেস অফ ব্রেথটা অ্যাকিউট হবে। যদি কারোর পালমোনারি এম্বোলিজম হয় তখন যেটা হবে সেটা হচ্ছে অ্যাকিউট হবে। ঠিক আছে, কিন্তু কারোর যদি সিওপিডি ডেভেলপ করে তাহলে আস্তে আস্তে হবে। কারো যদি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ ডেভেলপ করে তাহলে আস্তে আস্তে হবে। কারো যদি সার্কয়েডোসিস হয় তাহলে আস্তে আস্তে হবে, স্লোলি হবে। তো আমরা দেখব যে ডিউরেশন এবং অনসেট অফ ব্রেথলেসনেস কীভাবে শুরু হয়েছে এবং কতদিন ধরে আছে। তারপরে দেখব যে শর্টনেস অফ ব্রেথের সিভিয়ারিটিটা কেমন। অনেক সময় আছে না, অনেক বেশি সিভিয়ার থাকে, আবার অল্প থাকে। অনেক বেশি সিভিয়ার থাকে নিউমোথ্রাক্সের ক্ষেত্রে, আর হচ্ছে স্লো থাকে ক্রনিক ডিজিজগুলোতে, মানে থাকে। কিন্তু ক্রনিক ডিজিজগুলো যত দিন যায় তত খারাপ হয়। ঠিক আছে, এখন এই সিভিয়ারিটিটা অ্যাসেস করতে হবে। MMRC, মডিফাইড মেডিকেল রিসার্চ কাউন্সিল ডিসনিয়ার একটা স্কেল আছে। এই স্কেলের উপর ভিত্তি করে সিভিয়ারিটিটা অ্যাসেস করা হয়। যখন কোনো ব্যক্তি স্ট্রিনুয়াস এক্সারসাইজে শর্টনেস অফ ব্রেথ ডেভেলপ করে তখন গ্রেড 1 হয়। কিন্তু কোনো ব্যক্তির যদি শর্টনেস অফ ব্রেথ ডেভেলপ করে ডিউরিং ডেইলি অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে গোয়িং টু টয়লেট, ড্রেসিং, আনড্রেসিং, এগুলাতে যখন হবে তখন তার গ্রেড 4, MRC গ্রেড 4। এখন আমরা দেখব কী কারণে তার শর্টনেস অফ ব্রেথ এক্সাজারবেট করে। অনেক কিছু ফ্যাক্টর আছে যে কারণে শর্টনেস অফ ব্রেথ একটা মানুষের এক্সাজারবেট করতে পারে। আবার হচ্ছে রেস্ট নিলে কমে যেতে পারে, কাজ করলে বাড়তে পারে। তো এটা আমরা দেখব যে কী কারণে শর্টনেস অফ ব্রেথ আর ব্রেথলেসনেস ইনক্রিজ করতেছে। তো তখন আমরা পেশেন্টকে আস্ক করব যে রেস্ট নিলে কমে যায় কি না, তার কাজকর্ম করলে বাড়ে কি না, রাতে সিমটমটা বেশি হয় কি না, শুয়ে থাকলে বাড়ে কি না। শুয়ে থাকলে বাড়লে আমরা চিন্তা করব যে হার্ট কজের কারণে, কারণ যখন একটা পেশেন্ট শুয়ে থাকে তখন ভেনাস রিটার্নটা বাড়ে। তখন ভেনাস রিটার্ন বাড়লে পালমোনারি ইডিমা বেশি হয়, আর যদি পালমোনারি ইডিমা হয় তখন শর্টনেস অফ ব্রেথ বাড়বে যদি পেশেন্ট শুয়ে থাকে। তো তার পজিশন সম্পর্কে আমরা জিজ্ঞাসা করব, তার রেস্টে বাড়ে কি না অথবা কাজকর্ম করলে বাড়ে কি না, এটা জিজ্ঞাসা করব। এরপরে আমরা দেখব যে অ্যাসোসিয়েটিক সিমটম, এর সাথে অন্য কোনো সিমটম আছে কি না। এই যে শর্টনেস অফ ব্রেথ, এর সাথে অন্য কোনো সিমটম আছে কি না। অন্য কী সিমটম থাকতে পারে? কাফ থাকতে পারে, হিমোপটাইসিস মিনস কাপিং আপ অফ ব্লাড, মানে কাশির সাথে রক্ত যাওয়া,
চেস্ট পেইন থাকতে পারে, চেস্ট ডিসকমফোর্ট, হুইজ থাকতে পারে। হুইজ হচ্ছে একটা মিউজিক্যাল সাউন্ড যেটা বাইরের থেকে নর্মালি শোনা যাবে। এটা মোস্টলি এক্সপিরেশনের সময় হয়, স্মল ইয়ারওয়ে অবস্ট্রাকশনের কারণে হয়ে থাকে হুইজ। আর স্ট্রাইডার হচ্ছে ট্রাকিয়াল অবস্ট্রাকশনের জন্য হয়ে থাকে লার্জ ইয়ারে। এছাড়া ফিভার থাকতে পারে অ্যাসোসিয়েটেড উইথ, লস অফ অ্যাপিটাইট থাকতে পারে, তার ক্ষুধা কমে যেতে পারে, তারপর ওয়েট লস হতে পারে। এগুলো হয় টিউবারকুলোসিস অথবা ম্যালিগনেন্সির ক্ষেত্রে। অ্যাঙ্কেল ইডিমা হতে পারে যদি তার কোর পালমোনালি থাকে, সেটার জন্য তার অ্যাঙ্কেল ইডিমা হতে পারে। ভয়েস চেঞ্জ কখন হবে? যখন কোনো কারণে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ পালসি হবে, সাথে শর্টনেস অফ ব্রেথ থাকে, এরকম সাধারণত ম্যালিগনেন্সির জন্য হয়। কারণ লেফট রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভটাকে যখন লেশন হয় অথবা কম্প্রেস করে ব্রঙ্কিয়াল কার্সিনোমা দিয়ে, তখন সাধারণত হর্সনেস অফ ভয়েস অথবা ভয়েস চেঞ্জটা হয়। ঠিক আছে। হুইজ পালমোনারি ইডিমার ক্ষেত্রে পাওয়া যেতে পারে, পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে পাওয়া যেতে পারে, ব্রঙ্কিওলাইটিসের ক্ষেত্রে পাওয়া যেতে পারে, অ্যানাফাইল্যাক্সিসের ক্ষেত্রে পাওয়া যেতে পারে, সিওপিডি অ্যাজমার ক্ষেত্রে পাওয়া যেতে পারে। এছাড়া আমরা যার শর্টনেস অফ ব্রেথ আছে তার আমরা পার্সোনাল এবং ফ্যামিলি হিস্ট্রি নিব। যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে অ্যাজমার জন্য হতে পারে। যদি পার্সোনাল হিস্ট্রি, সে যদি স্মোকার হয়ে থাকে তাহলে সিওপিডির জন্য তার শর্টনেস অফ ব্রেথটা হতে পারে। ঠিক আছে। তাহলে পার্সোনাল হিস্ট্রি মানে সে তামাক খায় কিনা, স্মোকার কিনা, এগুলোর জন্য সিওপিডি হতে পারে। ফ্যামিলি হিস্ট্রি, তার ফ্যামিলিতে অ্যাজমা ছিল কিনা। অ্যাজমা থাকলে আমরা একটা স্ট্রং সাসপেক্ট করতে পারি মানে অ্যাজমার জন্য তার শর্টনেস অফ ব্রেথটা ডেভেলপ করছে। তারপর আরও কিছু আমরা করতে পারি, কোয়ারি করতে পারি। তার ভিতরে যেমন সে কোনো ওষুধ খায় কিনা, কিছু কিছু ওষুধ আছে যেগুলো আছে আপার লোব ফাইব্রোসিস, লোয়ার লোব ফাইব্রোসিস করে। লাং ফাইব্রোসিস মেইনলি ড্রাগস লোয়ার লোব ফাইব্রোসিস করে, আপার লোব ফাইব্রোসিস খুবই কম করে। লোয়ার লোব ফাইব্রোসিস করে এমন ড্রাগসের ভিতরে রয়েছে কী আছে, একটা আছে অ্যামিওডারন আছে, বিউসালফান আছে, ব্লিওমাইসিন আছে, মেথোট্রিক্স আছে, নাইট্রোফ্রন্টেন আছে, আর অনেক ড্রাগ আছে, এগুলো কমন। এছাড়া হবিসের কারণেও অনেক সময় শর্টনেস অফ ব্রেথ হতে পারে। অনেক আছে না, কবুতর পালে, পিজন কবুতর পাললে তার অনেক সময় শ্বাসকষ্ট। অনেক আছে বিড়াল পালে, বিড়ালের জন্য তার আইএলডি হতে পারে, এগুলোর জন্য হতে পারে। আর এক্সামিনেশন অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ। কারণ কী কারণে এটা বের করার জন্য কার্ডিওভাস্কুলার সিস্টেম এবং রেসপিরেটরি সিস্টেম দুই সিস্টেমই এক্সামিনেশন করতে হবে। কারণ রেসপিরেটরি সিস্টেম আমি যদি ম্যালিগনেন্সির জন্য ইফিউশন পাই, ম্যাসিভ ইফিউশন হলে আমার শর্টনেস অফ ব্রেথ হতে পারে। তাহলে ইফিউশনের জন্য আমরা কী ফিচার পাবো? আমাদের যে সাইডে ইফিউশন থাকবে, ম্যাসিভ ইফিউশন, ওই সাইডে আমাদের চেস্টটা হেভি ফিল হবে, মানে ভারী মনে হবে। তারপর ট্রাকিয়াটা যে সাইডে ইফিউশন অপোজিট সাইডে শিফট হয়ে যাবে, ভোকাল ফ্রেমিটেসটা কমে যাবে, তারপর ভোকাল রেজোনেন্স কমে যাবে, ব্রেথ সাউন্ড কমে যাবে অথবা অ্যাবসেন্ট থাকবে। এছাড়া তার অ্যাপেক্স বিটটাও শিফটেড হয়ে যাবে। সো গেল। আর কার্ডিওভাস্কুলার সিস্টেম যেমন হার্ট ফেলিওরের জন্য যদি হয়, যদি রাইট হার্ট ফেলিওরের জন্য যদি হয়, তাহলে আপনার জেবিপি রেইজ থাকবে, পেরিফেরাল ইডেমা থাকবে, টেন্ডার হেপাটোমেগালি থাকতে পারে, অ্যাসাইটিস ডেভেলপ করতে পারে, তারপর পালপেবল P2 থাকতে পারে, প্যারাস্টেনাল হিপ থাকতে পারে। অনেক সময় ট্রাইকাসপিড রিগার্জিটেশন হয়। যদি ট্রাইকাসপিড রিগার্জিটেশনের জন্য হয়ে থাকে তাহলে প্যানসিস্টোলিক মারমার পাওয়া যেতে পারে। প্যানসিস্টোলিক মারমার আরও কয়েক জায়গায় পাওয়া যায়, যেমন ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট হলে প্যানসিস্টোলিক মারমার পাওয়া যায়, মাইটাল রিগার্জিটেশন হলে প্যানসিস্টোলিক মারমার পাওয়া যায়। তো এই জন্য আমাদের কার্ডিওভাস্কুলার এবং রেসপিরেটরি সিস্টেমটা এক্সামিনেশন করা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে আমরা এখন জানবো আমরা কী ইনভেস্টিগেশন করতে পারি একটা শর্টনেস অফ ব্রেথ আমরা ডায়াগনোসিস করার জন্য। শুরুতেই আমরা পেশেন্টের দেখব যে তার একটা পালস অক্সিমিটার থাকে আমাদের বেড সাইডে, একটা বক্সের মতো চারকোনা, এটা দিয়ে আমরা ফিঙ্গারে দিলে তার অক্সিজেন স্যাচুরেশনটা কত সেটা বলে দেয়। তো অক্সিজেন স্যাচুরেশনটা যদি আমার কম থাকে তার মানে কার্বন ডাইঅক্সাইড বেশি আছে, তার মানে রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, তার মানে আমাদের ইনিশিয়াল অ্যাসেসমেন্টটা আমরা পালস অক্সিমেট্রি দিয়ে করতে পারি, রেস্টিং অক্সিমেট্রিও বলা হয়।
আরেকটা হচ্ছে পিক ফ্লো অ্যান্ড স্পাইরোমেট্রি। এটা দিয়ে আমরা অ্যাজমা ডায়াগনোসিস করতে পারি। পিক ফ্লো এবং স্পাইরোমেট্রি, পিক ফ্লো এবং স্পাইরোমেট্রি দিয়ে আমরা অ্যাজমা ডায়াগনোসিস করতে পারি। আর স্পাইরোমেট্রি দিয়ে আমরা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজও ডায়াগনোসিস করতে পারি, যদি আমাদের স্পাইরোমেট্রিতে অনেকগুলো প্যারামিটার আছে। এপিভি1 আছে একটা, এপিভি1 একটা আছে, এফভিসি আছে, এপিভি1 এফভিসি রেশিও আছে। এই তিনটা প্যারামিটার খুবই গুরুত্বপূর্ণ, বাকি আরও অনেকগুলো প্যারামিটার আছে। এটা দিয়ে আমরা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের ডায়াগনোসিস করতে পারি যে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ আছে কিনা। এছাড়া আমরা চেস্ট এক্সরে দিয়ে দেখতে পারি যে লাংসের ভিতরে কোনো লেশন আছে কিনা, ইফিউশন আছে কিনা, কলাপস আছে কিনা, কনসোলিডেশন আছে কিনা, ডায়াফ্রাম এলিভেটেড আছে কিনা, পেরিকার্ডিয়াল ইফিউশন আছে কিনা, হার্ট বড় হয়ে গেছে কিনা। ইসিজি দিয়ে আমরা দেখতে পারি যে তার পালমোনারি এম্বোলিজম আছে কিনা, রাইট হার্ট ফেলিওর আছে কিনা। রাইট হার্ট ফেলিওর থাকলে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকবে, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন থাকবে, ঠিক আছে। তারপর তার যদি ওল্ড এমআই থাকে, ওল্ড এমআইয়ের জন্য যদি তার হার্ট ফেলিওর হয়, এটা হতে পারে ইনফিরিয়র এমআই। তাহলে ইনফিরিয়র এমআই হলে 2-3 ABF-এ তার লিড। ওল্ড হইলে কিউ পাওয়া যাবে, যদি অ্যাকিউট হয় তাহলে এসটি এলিভেশন পাওয়া যাবে এই লিডগুলোতে। এছাড়া আমরা মানে আমাদের ডিজিজ সাসপেক্ট করে কিছু ইনভেস্টিগেশন করতে পারি। যেমন হচ্ছে আমরা যদি ডিপিএলডি সাসপেক্ট করি তখন আমাদের পালমোনারি ফাংশন টেস্ট করতে হবে। তারপর হচ্ছে পালমোনারি ফাংশন টেস্টে আমরা কী দেখি, একটা হচ্ছে স্পাইরোমেট্রি থাকে, লাং ভলিউম থাকে, গ্যাস ট্রান্সফার ফ্যাক্টর থাকে, ঠিক আছে। ব্রোঙ্কিয়াল হাইপার রেসপন্সিভনেস এটাও দেখা হয়। এটার আরেকটা নাম হচ্ছে ব্রোঙ্কো প্রভোকেশন টেস্ট। তারপর হচ্ছে রিভার্সিবিলিটি টেস্টিং দেখা হয় স্পাইরোমেট্রির ক্ষেত্রে। এছাড়া এবিজিও করা হয়। এবিজি দিয়ে তার হচ্ছে রেসপিরেটরি ফেলিওর আছে কিনা এটা দেখতে হবে, যে কার্বন ডাইঅক্সাইড 40-এর বেশি বাড়ছে কিনা, অক্সিজেন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন হচ্ছে 60-র নিচে কমে গেছে কিনা মিলিমিটার মার্কারিতে। এছাড়া আমরা হচ্ছে অ্যালভিউলার গ্রেডিয়েন্ট দেখতে পারি, ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা দেখতে পারি কিসের জন্য। এবং আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে পালমোনারি এম্বোলিজমের জন্য সিটিপিএ। সিটিপিএর ফুল মিনিং হচ্ছে কম্পিউটেড টোমোগ্রাফিক পালমোনারি অ্যাঞ্জিওগ্রাফি। এটা দিয়ে আমরা পালমোনারি এম্বোলিজম আছে কিনা কনফার্ম ডায়াগনোসিস করতে পারি। বা হাই রেজুলেশন সিটি স্ক্যান দিয়ে আমরা ডিপিএলডি ডায়াগনোসিস করতে পারি, ব্রোঙ্কিওস্টাসিস ডায়াগনোসিস করতে পারি, কনফার্ম করতে পারি। তারপর হচ্ছে ব্লাড টেস্ট আছে কিছু, থাইরয়েড ফাংশন আছে, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন, অনেকগুলো ইনভেস্টিগেশন আছে যেগুলো দিয়ে আমরা ইভালুয়েট করতে পারি। এখন আমরা জানবো হোয়াট আর দ্য কজেস অফ শর্টনেস অফ ব্রেথ। কজেস অফ শর্টনেস অফ ব্রেথ অনেক রয়েছে, তার ভিতরে হচ্ছে আমরা ভাগ করে জানবো। তো হচ্ছে কজেস অফ ব্রেথলেসনেস গ্রুপ বাই স্পিড অফ অনসেট, মানে তার ডিউরেশনের উপর ভিত্তি করে শর্টনেস অফ ব্রেথ অথবা ব্রেথলেসনেসের কজগুলো ভাগ করা হয়েছে। তো ইনস্ট্যান্টলি কখন হবে, মানে হঠাৎ করে তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, এরকম দুইটা কারণ হচ্ছে। জিজ্ঞাসা করলে নাম্বার 1 বলতে হবে নিউমোথ্রাক্স, নাম্বার 2 বলতে হবে পালমোনারি এম্বোলিজম। নিউমোথ্রাক্স যে কোনো কারণ হতে পারে, যেমন প্রাইমারি কিছু কজ আছে নিউমোথ্রাক্সের, সেকেন্ডারিও কিছু কজ আছে। প্রাইমারি হচ্ছে যেগুলা মানে কোনো এটিওলজি নাই, হঠাৎ করে হয়ে গেছে, মানে লাংস একটা ব্লেড ছিল হঠাৎ করে হয়ে গেছে, কেউ জানতোই না যে তার লাংসে প্যাথোলজি ছিল। কিন্তু সেকেন্ডারি মানে হচ্ছে তার কিছু লাংসে প্যাথোলজি থাকবে। এখন নিউমোথ্রাক্স হলে আমরা কেমনে বুঝবো? নিউমোথ্রাক্স হলে আমরা একটা এক্সরে করব। এক্সরে করলে আমরা দেখতে পাবো যে সাইডে নিউমোথ্রাক্স আছে ওই সাইডে হাইপার ট্রান্সলুসেন্সি, মানে অনেক কালো দেখা যাচ্ছে। ডিভয়েড ব্রঙ্কোভাস্কুলার মার্কিং, কোনো ভেসেল অথবা ভেসেল দেখা যাচ্ছে না, মানে পুরো কালো তো কালোই দেখা যাচ্ছে। কলাপস লাং মার্জিন, যে সাইডে অনেক বেশি কালো তার অপোজিট সাইডে, মানে সিস্টলের সাইডে বেশি কালো থাকবে, কিন্তু মেডিস্টিনামের সাইডে একটা লাংসের একটা মার্জিন দেখা যাবে। তো 3টা কার্ডিনাল ফিচার এক্সরেতে। ক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করতে পারি। ক্লিনিক্যালি কীভাবে ডায়াগনোসিস করতে পারি?
ক্লিনিক্যালি হচ্ছে আমাদের শর্টনেস অফ ব্রেথ হবে সাডেনলি, তারপর হচ্ছে বিপি কমে যেতে পারে, ট্রাকিকার্ডিয়া থাকতে পারে, ট্রাকিপনিয়া থাকতে পারে, তারপর রেসপিরেটরি রেট ইনক্রিজ করতে পারে যদি আপনি করেন, রেসপিরেটরি রেটটা ইনক্রিজ করবে। যদি হচ্ছে চেস্ট এক্সামিনেশন করেন তাহলে রেসপিরেটরি মুভমেন্টটা বেশি হবে, তারপর হচ্ছে অ্যাফেক্টেড সাইডের চেস্ট মুভমেন্টটা কমে যাবে, তারপর হচ্ছে এটা ইনস্পেকশন বা পারকাশন। যদি নিউমোথোরাক্সটা বেশি হয় তাহলে অপোজিট সাইডে ট্রাকিয়াটা শিফট হয়ে যাবে, অ্যাপেক্স বিটটাও অপোজিট সাইডে শিফট হয়ে যাবে, চেস্ট এক্সপানশনটাও কমে যাবে, ভোকাল ফ্রেমিটাসটা কমে যাবে যে সাইডে নিউমোথোরাক্স ওই সাইডে। যদি পারকাশন করা হয় তাহলে হাইপার রেজোনেন্ট পাওয়া যাবে, ঠাস ঠাস করে একটা শব্দ হবে যদি পারকাশন করা হয়, অনেক জোরে জোরে শব্দ হবে। অসকাল্টেশন করলে ব্রেথ সাউন্ড অ্যাবসেন্ট পাওয়া যাবে। আরেকটা ইনস্ট্যান্ট কজ যার শর্টনেস অফ ব্রেথ হঠাৎ করে শুরু হয়ে গেছে, পালমোনারি এম্বোলিজম। পালমোনারি এম্বোলিজম যে কোনো কারণে হতে পারে, যেমন কেউ প্রেগনেন্ট আছে তার হয়ে যেতে পারে, কার বড় একটা সার্জারি হয়েছে, অ্যাবডোমিনাল সার্জারি, পেলভিক সার্জারি, নি সার্জারি হতে পারে, কারণ ম্যালিগনেন্সি হয়েছে আছে, হঠাৎ করে এম্বোলিজম হতে পারে। অথবা কোনো ফিমেল, আমাদের দেশে তো খুবই কমন, মানে কন্ট্রাসেপটিভ পিল খেলেও হতে পারে। কোনো কারণে যদি তার ডিপ ভেইন থ্রম্বোসিস হয়, ডিপ ভেইন থ্রম্বোসিসের জন্য পালমোনারি এম্বোলিজম হতে পারে, এটা সাডেনলি হবে। এরপর অ্যানাদার কজ, মানে অন্য কজ আর কি, অ্যাকিউট হচ্ছে ওটা উইদিন সেকেন্ডের ভিতরে হবে, এটা হচ্ছে মিনিট টু আওয়ার্স, প্রত্যেকে একটু বেশি সময় নেবে। তো মিনিট টু আওয়ার্স কী কী কারণ হতে পারে? ইয়ারওয়ে ডিজিজ কী আছে? স্মল ইয়ারওয়ে ডিজিজ, অ্যাজমা, তারপর তো সিওপিডি আছে কিন্তু হঠাৎ করে এক্সাজারবেট করছে, তাহলে এক্সাজারবেশন অফ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। কোনো কারণে আপার ইয়ারওয়ে অবস্ট্রাকশন হয়েছে, যেমন ফরেন বডি হতে পারে। তারপর হচ্ছে প্যারেনকাইমাল ডিজিজ। কী প্যারেনকাইমাল ডিজিজের জন্য শর্টনেস অফ ব্রেথ হতে পারে? একটা হচ্ছে নিউমোনিয়ার জন্য হতে পারে, নিউমোনিয়া যে কোনো কারণে হতে পারে, ইনফেকশনের জন্য হতে পারে, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার জন্য হতে পারে, হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার একটা নাম হচ্ছে নজোকোমিয়াল ইনফেকশন। পালমোনারি এডিমা হতে পারে, তার হার্ট ফেলিয়ার ছিল, পালমোনারি এডিমা আছে, তার এমআই হয়েছে, পালমোনারি এডিমা হতে পারে। রাইট হার্ট ফেলিয়ারের জন্য হতে পারে, লেফট হার্ট ফেলিয়ারের জন্য হতে পারে, পালমোনারি হিমোরেজ হতে পারে। কী কারণে? পালমোনারি হিমোরেজের অনেক কারণ আছে, যেমন মনে করেন ট্রমার জন্য হতে পারে একটা পেশেন্টের এসএলই ছিল, সেটা থেকে পালমোনারি হিমোরেজ হয়েছে। হতে পারে কোনো পেশেন্টের ব্রঙ্কাইটিস ছিল, পালমোনারি হিমোরেজ হচ্ছে। হতে পারে কোনো পেশেন্টের ম্যালিগনেন্সি ছিল, পালমোনারি হিমোরেজ হচ্ছে, হতেই পারে। আরেকটা আছে হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস, এটা দুই ধরনের আছে, অ্যাকিউটও আছে, ক্রনিকও আছে। তো হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস যেসব পেশেন্টের হবে তাদের খুব গুরুত্বপূর্ণ একটা হিস্ট্রি থাকে, সেটা হচ্ছে কবুতর পালার হিস্ট্রি থাকে, পিজন এক্সপোজারের হিস্ট্রি থাকে, লং টাইম সে কবুতর পালতো, এরপর আস্তে আস্তে তার ডেভেলপ করছে, তো বারবার এক্সপোজারের কারণে হঠাৎ করে একদিন বেশি বেড়ে যায়, এর জন্য অ্যাকিউট বলা হয়। পালমোনারি ভাস্কুলার ডিজিজ থ্রোম্বো এম্বোলিজমের জন্য হতে পারে। কার্ডিয়াক ডিজিজ, ওই যে বলেছিলাম অ্যাকিউট মাইক্রোডাল ইনফেকশন, হঠাৎ করে তার এমআই হয়েছে, সেখান থেকে শর্টনেস, হার্ট ফেলিওর হয়ে পালমোনারি ইডিমা হয়, শর্টনেস অফ ব্রেথ হতে পারে। কোনো পেশেন্টের অ্যারিথমিয়া হয়েছে, হার্ট ফেলিওর হয়ে পালমোনারি ইডিমা হয় হতে পারে। কোনো পেশেন্টের ভালভুলার হার্ট ডিজিজ, যেমন মাইটাল স্টেনোসিস, অ্যাওর্টিক রিগার্জিটেশন, তারপর মাইটাল রিগার্জিটেশন, ট্রাইকাসপিড রিগার্জিটেশন কোনো কারণে হতে পারে। মোস্ট কমনলি হয় মাইটাল স্টেনোসিস আর হচ্ছে অ্যাওর্টিক ভালভ প্যাথোলজির জন্য হতে পারে, মাইটাল স্টেনোসিসের জন্য মোস্ট কমন। এছাড়া কোনো কারণে যদি কার্ডিয়াক টেম্পোনেট হয়, অথবা কোনো কারণে অ্যাওর্টিক ডিসেকশন হয়, মানে অ্যাওর্টাটা এরকম লম্বা একটা স্প্লিট হয়ে ব্লিডিং হচ্ছে। মেটাবলিক অ্যাসিডোসিস, এটা তো ডায়াবেটিক পেশেন্টের জন্য খুবই কমন, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হয়ে মেটাবলিক অ্যাসিডোসিস হয়। কিছু ফিমেল আছে, বিশেষ করে ফিমেলদের হয়, মেলদের হয় খুবই কম, ফিমেলদের হয় হাইপার ভেন্টিলেশন সিনড্রোম। মেল ফিমেল দুজনের হতে পারে, কিন্তু দেখা গেছে ফিমেলদেরই বেশি হয় হাইপার ভেন্টিলেশন সিনড্রোম। সে স্ট্রেসে আছে, তার মানে মেন্টাল অবস্থা ভালো না, সে খুব প্রেশারের উপর দিয়ে যাচ্ছে, তখন হতে পারে।
এটা গেল হচ্ছে আমাদের অ্যাকিউট। এখন হচ্ছে আমাদের সাব অ্যাকিউট কিছু কজ আছে যেটার কারণে আমাদের শর্টনেস অফ ব্রেথ ডেভেলপ করতে পারে। এটা মিনিমাম কিছু দিন থাকবে, দিন মানে 27 দিন, 28 দিন, 20 দিন, 15 দিন, 10 দিন, যে কোনো দিন থাকতে পারে। এটা হয় সাধারণত কোনো কারণে যদি প্লুরাল এফিউশন। প্লুরাল এফিউশনের অনেক কজ আছে, কিন্তু খুব কমন কজ হচ্ছে একটা হচ্ছে নিউমোনিয়া, 2 নম্বর হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস, 3 নম্বর হচ্ছে ম্যালিগনেন্সি। আরও হাজার হাজার কজ আছে, এক্সুডেটিভ কজ, ট্রানজুডেটিভ কজ, এভাবে আমরা ভাগ করে পড়ি। এক্সুডেটিভের ভিতরে নিউমোনিয়া, পালমোনারি টিবি, ম্যালিগনেন্সি কমন, আর ট্রানজুডেটিভের ভিতরে হার্ট ফেলিওর, ক্রনিক লিভার ডিজিজ, নেফ্রোটিক সিন্ড্রোম, এগুলো কমন। তারপর হচ্ছে ম্যালনিউট্রিশন অথবা প্রোটিন লুজিং এন্ট্রোপ্যাথি, এগুলোর জন্য। লাং কলাপসের জন্য হতে পারে শর্টনেস অফ ব্রেথ। কী কী কারণে লাং কলাপস হতে পারে? বেশ কিছু কারণ আছে। তার ভিতরে এন্ডোব্রঙ্কিয়াল টিউবারকুলোসিস হলে হতে পারে, এন্ডোব্রঙ্কিয়াল ম্যালিগনেন্সি হলে হতে পারে, তার সারাউন্ডিং লিম্ফ নোড যদি হচ্ছে কম্প্রেস করে ওটার জন্য হতে পারে, ফরেন বডির জন্য হতে পারে, মিউকাস প্লাগের জন্য হতে পারে, ব্লাড ক্লটের জন্য হতে পারে, অনেক কারণে লাং কলাপস হতে পারে। এরপর হচ্ছে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া। ওই যে আমাদের ডিপিএলের একটা ভ্যারাইটি অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, এটা হতে পারে অনেক কারণে। তারপর হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন। কী কারণে হবে তো বুঝতেই পারতেছেন। ভেনা ক্যাভা যদি কোনো কারণে আমাদের উপর থেকে যে ভেনাস ড্রেনেজ, মানে চেস্টের উপর থেকে যে ভেনাস ড্রেনেজটা নিয়ে আসে সুপিরিয়র ভেনা ক্যাভা, এটা কোনো কারণে অবস্ট্রাকশন হতে পারে। কী কারণে অবস্ট্রাকশন হতে পারে? যদি লাং কার্সিনোমা হয়, সুপিরিয়র ভেনা ক্যাভাকে যদি কম্প্রেস করে, অথবা লিম্ফোমা হয়ে কম্প্রেস করে, অথবা চেস্টে একটা জার্ম সেল টিউমার আছে সেটা দিয়ে কম্প্রেস করতেছে, অথবা কোনো কারণে সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার করা হয়েছে, অবস্ট্রাকশন হয়ে হতে পারে, অথবা কোনো কারণে বিশাল একটা থ্রোম্বোসিস হয়ে গেছে, ওটার জন্য হতে পারে। তারপরে পালমোনারি ভাস্কুলাইটিস। পালমোনারি ভাস্কুলাইটিসের অনেক কারণ আছে, প্রাইমারি সেকেন্ডারি আছে। প্রাইমারির জন্য কিছু আছে, সেকেন্ডারি আছে, এবং আদার কিছু ভাস্কুলাইটিস আছে, যেমন গ্রানুলোমাটাস পলিঅ্যানজাইটিস। পালমোনারি ভাস্কুলাইটিস রিউমেটয়েড আর্থ্রাইটিসের জন্যও হতে পারে। এগুলা হচ্ছে সাব অ্যাকিউটের কজ। আর ক্রনিক কী কারণে হতে পারে? ক্রনিক হচ্ছে যখন কোনো পেশেন্টের মিনিমাম 1 মাস থাকবে এবং বছর পর্যন্ত থাকতে পারে, এগুলোকে ক্রনিক বলা হয়। ক্রনিক হচ্ছে সিওপিডি, অ্যাজমা সিওপিডি অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে। যখন এক্সাজারবেশন হবে তখন অ্যাকিউট, যখন এক্সাজারবেট না হবে তখন ক্রনিক। তাহলে সিওপিডি, অ্যাজমা, এটা স্মল এয়ারওয়ে ডিজিজ। এবার ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ, এটা তো ক্রনিকের জন্য মোস্ট কমন, আমরা আগেও পড়েছি। ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, সার্কয়েডোসিস, লিম্ফ্যানজাইটিস, কার্সিনোমাটোসিস। এছাড়া পালমোনারি ভাস্কুলার ডিজিজ, এগুলো ক্রনিকও হতে পারে, যেমন ক্রনিক থ্রোম্বোএম্বোলিক পালমোনারি হাইপারটেনশন, মানে ছোটো ছোটো থ্রোম্বোএম্বোলিজমের জন্য আস্তে আস্তে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করছে, এটার জন্য হতে পারে। ভেনো অক্লুসিভ ডিজিজের জন্যও ক্রনিক শর্টনেস অফ ব্রেথ হতে পারে। এছাড়া আমরা বেশিরভাগই পড়ে থাকি হাইপার ভেন্টিলেশন সিন্ড্রোম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হাইপোভেন্টিলেশনও হয় যখন চেস্টাল ডিফর্মিটি থাকে। কী চেস্টাল ডিফর্মিটি আছে? পেকটাস এক্সক্যাভেশন, পেকটাস ক্যারিনেটাম, তারপর হচ্ছে স্কোলিওসিস, কাইফোস্কোলিওসিস, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, এগুলোর জন্য। এছাড়া নিউরোমাস্কুলার উইকনেসের জন্যও হতে পারে, যেমন মোটর নিউরন ডিজিজ, তারপর মাইস্থিনিয়া গ্রাভিস, গিলেনবারি সিন্ড্রোম, এগুলোর জন্য হতে পারে। এবং অনেক সময় অ্যানিমিয়ার জন্য ক্রনিক শর্টনেস অফ ব্রেথ হয়। কেন? কারণ হচ্ছে আমাদের হিমোগ্লোবিন আমাদের পুরো বডিতে অক্সিজেন ক্যারি করে নিয়ে যায়। অ্যানিমিয়া মানে হিমোগ্লোবিন কম, এই জন্য হার্টকে বেশি বেশি পাম্প করতে হয়। পাম্প করতে করতে আস্তে আস্তে হার্ট ফেলিওর হয়, অ্যানিমিক হার্ট ফেলিওর হয়ে আমাদের শর্টনেস অফ ব্রেথ ডেভেলপ করতে হয়। থাইরোটক্সিকোসিসের জন্যও হয়, ডিমান্ড বেড়ে যায় এই জন্য। এখন আমাদের স্পেসিফিক কিছু সিচুয়েশন আছে যখন হচ্ছে আমরা শর্টনেস অফ ব্রেথ হচ্ছে, আমরা এক্সরে করছি কিন্তু এক্সরে নর্মাল আসছে, এরকম এই কোশ্চেনটা প্রায় আসে, বিভিন্ন পরীক্ষায় আসে, এফসিপিএস পরীক্ষায় আসে, তারপর হচ্ছে বিভিন্ন রেসিডেন্সি পরীক্ষায় আসে, তারপর ফেজ এ পরীক্ষায় আসে, ফেজ বি পরীক্ষায় আসে। তো কজেস অফ ব্রেথলেসনেস উইথ নর্মাল চেস্ট এক্সরে, তাহলে কী? আমি চেস্ট এক্সরে করছি কিন্তু এক্সরে নর্মাল, কিন্তু তার শ্বাসকষ্ট হচ্ছে। নাম্বার 1 হচ্ছে এয়ারওয়ে ডিজিজ। এয়ারওয়ে ডিজিজের ভিতরে একটা বললে অ্যাজমা বলতে হবে। এয়ারওয়ে ডিজিজের ভিতরে একটা বললে অ্যাজমা বলতে হবে।
তারপর কোনো কারণে যদি আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়, এটা হচ্ছে এক্সরেতে আসবে না। যদি কোনো কারণে ব্রঙ্কিওলাইটিস হয়, এক্সরেতে আসবে না। তাহলে হচ্ছে একটা বললে এয়ারওয়ে ডিজিজ। এয়ারওয়ে ডিজিজের ভিতরে যদি আমি একটা বলি, সেটা হচ্ছে অ্যাজমা। 2 নম্বর হচ্ছে পালমোনারি ভাস্কুলার ডিজিজ। পালমোনারি ভাস্কুলার ডিজিজের জন্য আমার নর্মাল সিস্ট এক্সরে থাকতে পারে, কিন্তু শ্বাসকষ্ট থাকতে পারে, শর্টনেস অফ ব্রেথ থাকতে পারে। যেমন পালমোনারি এম্বোলিজম এক্সরেতে ধরা পড়বে না, কিন্তু যদি সিটিপিএ করা হয়, সিটিপিএটা গোল্ড স্ট্যান্ডার্ড, এটা বারবার এফসিপিএস পরীক্ষা আসে এবং স্যারেরাও জিজ্ঞাসা করে সিটিপিএ। কিন্তু পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে একটা কোশ্চেন ধরা হয় যে ইনিশিয়াল টেস্ট কী করবো, ডিডাইমার করতে হবে। যদি নেগেটিভ আসে, তার মানে তার পালমোনারি এম্বোলিজম নাই, কিন্তু পজিটিভ আসলে আপনি বলতে পারবেন না যে তার পালমোনারি এম্বোলিজম। তখনই সিটিপিএ করতে হবে, কারণ সিটিপিএ একটা দামি পরীক্ষা, এই জন্য শুরুতেই আমরা ডিডাইমার করে থাকি। এছাড়া ইডিওপ্যাথিক পালমোনারি হাইপারটেনশনের জন্য শর্টনেস অফ ব্রেথ ডেভেলপ করতে পারে, চেস্ট এক্সরে নর্মাল থাকতে পারে। আর্লি প্যানক্যামাল ডিজিজ যদি থাকে, তার শর্টনেস অফ ব্রেথ থাকবে, কিন্তু এক্সরেতে আসবে না, কারণ এক্সরেতে আসতে সময় নেয়। তো আর্লি প্যানক্যামাল ডিজিজের ভিতরে কী কী আছে? সার্কয়েড, ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, ইনফেকশনের ভিতরে ভাইরাল, নিউমোসিস্টিক জিরোবেসি। কার্ডিয়াক কিছু কজের কারণে শর্টনেস অফ ব্রেথ ডেভেলপ করবে, কিন্তু এক্সরেতে আসবে না। যেমন যদি তার অ্যানজাইনা হয়, অ্যারিথমিয়া হয়, ভালভুলার হার্ট ডিজিজ থাকে, এই তিনটা কারণে অ্যানজাইনা, অ্যারিথমিয়া, ভালভুলার হার্ট ডিজিজ, এগুলোর জন্য। এরপরে নিউরোমাসকুলার ডিজিজ, উইকনেস, এমএনডি হয়েছে শর্টনেস অফ ব্রেথ, জিবিএস হয়েছে শর্টনেস অফ ব্রেথ, মাইস্থেনিয়া গ্রাভিস হচ্ছে শর্টনেস অফ ব্রেথ হচ্ছে, এটা এক্সরেতে আসবে না। এছাড়া মেটাবলিক কিছু সিনড্রোম আছে, যেমন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের জন্য শর্টনেস অফ ব্রেথ হচ্ছে, কিন্তু এক্সরেতে পাওয়া যাচ্ছে। এরপর এনিমিয়া, থাইরোটক্সিকোসিস, এগুলোর জন্য হলেও এনিমিয়া, থাইরোটক্সিকোসিস, হাইপারভেন্টিলেশন সিনড্রোম, এগুলোর জন্য তার শর্টনেস অফ ব্রেথ ডেভেলপ করতে পারে, কিন্তু এক্সরে নর্মাল থাকতে পারে। একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তাহলে কী কী কারণে হচ্ছে? একটা হচ্ছে যে এয়ারওয়ে ডিজিজের ভিতরে হচ্ছে অ্যাজমা, পালমোনারি ভাস্কুলার ডিজিজের ভিতরে পালমোনারি এম্বোলিজম, তারপর আর্লি প্যানক্যামাল ডিজিজ, কার্ডিয়াকের ভিতরে অ্যানজাইনা, অ্যারিথমিয়া, ভালভুলার ডিজিজ, তারপরে নিউরোমাসকুলার উইকনেস, মেটাবলিক অ্যাসিডোসিস, এনিমিয়া, থাইরোটক্সিকোসিস, হাইপারভেন্টিলেশন সিনড্রোম। এইটাই শেষ এবং লাস্ট পড়া, সেটা হচ্ছে কজেস অফ এপিসোডিক অথবা ইন্টারমিডিয়েট ব্রেথলেস, মানে সে মাঝে মাঝে ভালো থাকবে, আবার মাঝে মাঝে অ্যাটাক করবে। কী কী কারণ হতে পারে? অ্যাজমা, যাদের অ্যাজমা হয়েছে অথবা যাদের ফ্যামিলিতে অ্যাজমার পেশেন্ট আছে, অথবা যে অ্যাজমার পেশেন্ট দেখেছে, তারা জানে যে অ্যাজমা ভালো হয়, আবার খারাপ হয়, ভালো হয়, খারাপ হয়, এরকম। পালমোনারি এডিমা, এডিমা মানে এডিমা কমে গেছে, ভালো আছে, এডিমা আছে, খারাপ আছে। অ্যানজাইনা, অ্যানজাইনা মাঝে মাঝে অ্যাটাক হয়। এপিসোডিক পালমোনারি এম্বোলিজম, ক্রনিক পালমোনারি এম্বোলিজমে মানে এপিসোডিক হবে। হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস, হাইপার সেন্সিটিভ নিউমোনাইটিস বলতে যে পিজন এক্সপোজারের কারণে হয়, তো পিজন এক্সপোজার থেকে দূরে থাকলে ভালো হয়ে যায়, আবার যখন যায় তখন হয়। ভাস্কুলাইটিস, ভাস্কুলাইটিস হচ্ছে এপিসোডিক। হাইপারভেন্টিলেশন সিনড্রোম যখন অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর থাকবে তখন হবে। তো এতটুকুই ছিল সব কজেস অফ শর্টনেস অফ ব্রেথ অ্যান্ড ইভালুয়েশন, হাউ টু ইভালুয়েট শর্টনেস অফ ব্রেথ। নিচে এটাও পড়া যায় মানে কীভাবে কার্ডিয়াক এবং রেসপিরেটরি কজ আলাদা করবো শর্টনেস অফ ব্রেথের। এটা ডিফিকাল্ট, কিন্তু করা যায়। জেনারেলি যদি বলা হয়, তাহলে কার্ডিয়াক কজ যদি শর্টনেস অফ ব্রেথ থাকে, তখন হচ্ছে পেশেন্টটা আপনি যখন হ্যান্ডশেক করবেন তখন দেখবেন কোল্ড থাকবে, কারণ সে থাকে হাইপোটেনশনে থাকে। কিন্তু যদি রেসপিরেটরি কজ হয়, মোস্ট লাইকলি হ্যান্ডটা ওয়ার্ম থাকে এবং হচ্ছে ফ্লাপিং ট্রেমর থাকতে পারে রেসপিরেটরি কজের কারণ হলে, কারণ এখানে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে, তো কার্বন ডাইঅক্সাইড বেশি থাকার কারণে তার হচ্ছে ফ্লাপিং ট্রেমর হয়। এছাড়া আপনি বিপিটা কম পাবেন কার্ডিয়াকের ক্ষেত্রে, কিন্তু রেসপিরেটরির ক্ষেত্রে বিপি কম পাবেন না, ঠিক আছে। এবং কার্ডিয়াক যদি হয় তখন হচ্ছে আপনার বায়োল্যাটারাল ক্রিপিটেশন পাবেন, ফাইনও পেতে পারেন, কোর্সও পেতে পারেন, মোস্ট লাইকলি ফাইন। কিন্তু রেসপিরেটরিতে হলে আপনার রেসপিরেটরির যে এগুলা মানে ডিজিজ অনুযায়ী পাবেন, যেমন ব্রঙ্কেকটাসিস হলে ব্রঙ্কেক কোর্স ক্রিপ্টেশন পাবেন, ডিপিএলডি হলে ফাইন ইনস্পিরেটরি ক্রিপ্টেশন পাবেন শুধু ইনস্পিরেশনের সময়। তারপর নিউমোনিয়া হলে ব্রঙ্কেল ব্রেথ সাউন্ড পাবেন। তারপর হচ্ছে ইফিউশন হলে ইফিউশনের ফিচার পাবেন, নিউমোথ্রাক্স হলে নিউমোথ্রাক্সের ফিচার পাবেন, মানে ডিজিজ অনুযায়ী, ঠিক আছে।
তারপর হচ্ছে আপনার এক্সরে করলে মানে কার্ডিওমেগালি পাওয়া যাবে, আর ওটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ডিজিজ অনুযায়ী পাওয়া যাবে। ইসিজি করলে ইসিজি চেঞ্জ পাওয়া যাবে, চেঞ্জ পাওয়া যাবে না। পালমোনারি ফাংশন টেস্ট করলে যদি হচ্ছে আপনার রেসপিরেটরি কজের কারণে হয় তখন চেঞ্জ আসবে, কার্ডিয়াক কজের কারণে চেঞ্জ আসবে না। এইচএসসিটি করলে হার্ট ফেলারের জন্য সেপ্টাল থিকেনিং, পেরিব্রঙ্কোভাস্কুলার থিকেনিং, জিজিও এগুলো পাওয়া যাবে। কার্ডিওমেগালি পাওয়া যেতে পারে হার্টের জন্য, এভাবে করতে হবে। আর হার্ট ফেলিয়ারের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বিএনপি করলে হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে বাড়বে, কিন্তু ওটাতে ক্ষেত্রে নর্মাল থাকবে। এছাড়া আরও কিছু পরীক্ষা দিয়ে আলাদা করা যায়, ইসিজি, তারপর ইকো, তারপর কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড কোথায়? পালমোনারি হাইপারটেনশনের ক্ষেত্রে।